চেহারাটা বদলানো যাবে না, কারণ এটা আল্লাহর সৃষ্টি। চরিত্রটা বদলানো যাবে, কারণ এটা তোমার সৃষ্টি। একজন মানুষকে বিচার করতে গেলে তার চরিত্রটাই সব, আর যার চরিত্র ভালো তাকে সবাই ভালোবাসে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। নাজিবা ফ্যামিলির ব্লগ থেকে বলছি। কাছে ও দূরের যে যেখান থেকে আমার ভিডিওগুলো সবসময় দেখো, আমার যে আপু এবং ভাইয়ারা, তাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটি শুরু করার আগে আমার ভিডিওটা ফুল ভিডিওটা দেখবে, ভিডিওটা না টেনে দেখবে। কোনো না কোনো অংশ আপনাদের ভালো লেগে যেতে পারে। তো সকালে ঘুম থেকে উঠে দেখেন কতগুলো বাজার নিয়ে এসে কালকে, যেহেতু আমি কালকে একটু অনেক কাজ করছিলাম, যেমন যে আমার প্লেট বাড়ি মাজার ওগুলো সব কমপ্লিট করছিলাম ধুয়ে। রাত্রে 11টা পর্যন্ত আমার ওই কাজগুলো শেষ করছিলাম, কারণ আমার মেয়ে ঘুমিয়েছিল। ও যখন জাগনা থাকে তখন আমি কিছুই করতে পারি না, কারণ ও আমার সাথে সব কাজগুলো করবে। তো এদিক দিয়ে শ্বশুরের ভাবলাম যে চাদরগুলো ধুয়ে দিই। তো একে একে সব কিছু করবো। তারপরে যে আর সবার আগে যেহেতু আমি উঠিয়ে কিন্তু কাজকাম সব শেষ করতে হয়। আর এই যে দেখেন ঘরের অবস্থা একটা এলোমেলো হয়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। যাই হোক, এই অবস্থা আর কি। এই যে এদিক দিয়ে আমার সুকন্যা কীভাবে ঘুমিয়ে আছে, তাকে খুঁজে পাওয়া যাবে না, সে পুরো বিছনা জুড়ে ঘুমাবে। কালকে রাত্রে যেহেতু সব ক্লিন করে রেখেছিলাম, আর সবগুলো আমি এখানে রেখে দিয়েছিলাম শুকানোর জন্য, কারণ এই রুমটাতে অনেক বাতাস আসে। তো যাই হোক, একে একে কিন্তু সব কিছু এখন ঢুকিয়ে নিব। আর বিশেষ করে চাউলটা আমি খুলি নাই, ভাবতেছিলাম যে সব কাজগুলো একসাথে করে নেব, কারণ একবার একটা করা আমার পক্ষে অসম্ভব। আর বিশেষ করে যেহেতু কালকে 11:30 পর্যন্ত আমার কাজগুলো কমপ্লিট করতে লেগেছে, তারপরে আর কাজ করতে একদমই ভালো লাগছে না, শরীর জানি কেমন হয়ে আসছে। তো যাই হোক, একে একে আমি প্রথম অল্প করে রাখবো, যাতে আমার ঢামটা না নড়াচড়া করে, তার জন্য অল্প অল্প করে রাখবো। এই তো তারপরে ভল দিয়ে এভাবে এক এক করে সবগুলো ভরে নিচ্ছি। আর বিশেষ করে যেহেতু একা, তো এই জন্য এই কাজটা করা। তো পরবর্তীতে আমার শ্বশুরমশাই আসে, দেখে যে আমি অর্ধেক পর্যন্ত নিয়েছিলাম, তো বলে যে ধরে ধরে দুজনে মিলে করে ফেলেছি, আর বেশিক্ষণ লাগে না। তো এই যে এখানে রেখে দিয়েছি, আর আমরা চাল মূলত এই ঢামে রেখি, আর এই চিবাতে। তো সবসময় চেষ্টা করি যে যেহেতু 1 বস্তা চাল আমাদের 2 থেকে 3 মাস চলে যায়, তার জন্য একটু পরবর্তীতে কোনো সমস্যা যদি হয়, তার জন্য আমি এই যে তেজপাতা, পাকা পাকা রসুন, তো এগুলো দিয়ে রাখি। তখন আর চালে কিন্তু কোনো সমস্যা হবে না, আর চালগুলো থেকে কিন্তু অনেক সুন্দর একটি ঘ্রাণ আসবে। তো এই কাজটা কমপ্লিট করে এবার ভাবছিলাম যে প্লেট বাড়িগুলো গুছিয়ে নিই, যেগুলো আমি কালকে পরিষ্কার করেছিলাম, আর সবগুলো কিন্তু ভরের ভিতরে রেখে দিয়েছি। তো পরবর্তীতে দেখলাম যে প্লেট বাড়ি গুছোতে গিয়ে কিন্তু পানিগুলো পড়তে পারে বিভিন্ন জায়গায়, তখন চালগুলো আবার নষ্ট হয়ে যেত। এখানে আমার পোলাও চাল বিভিন্ন জিনিসগুলো আসলে এগুলো এক এক করে আমি কৌটোতে ঢুকিয়ে রাখছিলাম, কারণ এগুলো যদি কমপ্লিট হয়ে যায়, তারপর আমি এগুলোকে গুছিয়ে রেখে তারপর প্লেট বাড়িগুলো রাখতে পারবো। তো যাই হোক, এই যে এখানে আবার ঢামে রেখে দিয়েছি। এক এক করে ঢামে রেখে দিলে কি হয়, যেগুলো আপনার এক্সট্রা দরকার নাই, মানে আমার যা যা লাগছে আমি তা নিয়ে নিয়েছি কৌটোতে, আর যেগুলো লাগবে না সেগুলোকে এইভাবে আমি একটা ড্রামে রেখে দিই সবসময়। সব থেকে বড় কথা, আসলে আল্লাহ আমাদেরকে কত সুন্দর না বানিয়েছে, ওই সৌন্দর্য যদি আমরা নিজেরাই কিন্তু অনেক সময় নষ্ট করে ফেলি। যাই হোক, যতই সৌন্দর্য আপনি তৈরি করতে চেষ্টা করেন, ততটা কিন্তু আল্লাহর থেকে কিন্তু বেশি সৌন্দর্য করতে পারবেন না। আর বিশেষ করে হচ্ছে যে চরিত্র হচ্ছে নিজের থেকে, নিজে যেভাবে করবেন সেভাবেই হবে, এটা হচ্ছে মেন উদ্দেশ্য। আর এই যে আমি কিন্তু হুইল পাউডারটা নিয়ে নিয়েছিলাম, রিন পাউডারটা। তারপর নিয়ে নেওয়ার পরে যে অবশিষ্ট ছিল, তো ভাবলাম যে এখানে স্ট্যাপলার মেশিনে পিনগুলো মেরে রাখি, তাহলে আর এদিক ওদিক লড়াছড়া হবে না। তারপরে এই যে এভাবে কাজটা কমপ্লিট করলাম, আর একটা পরেতে রেখে দিলাম, কারণ পরেতে রেখে দিলে হয় কি, তখন আর ঝামেলা হবে না, কারণ সুন্দর করে অনেক সময় যদি পড়েও যায় ভুলবশত আর কি, কেউ অনেক সময় নিল বা খুলে নিল, বাচ্চাদেরকে বললো, অনেক সময় কী করে নিয়ে আবার ওইভাবে রাখতে পারে না। তো এই যে একে একে সব কাজগুলো কমপ্লিট করতেছিলাম, আর বলতেছিলাম যে আমার ছেলে আবার আসি বলতেছিল যে আম্মু কাজকে এখনও কমপ্লিট হলে তুমি নাস্তা বানাবে না। আমি বলছি যে এই কাজগুলো কমপ্লিট করার পরেই কিন্তু আমি নাস্তা বানাবো। আর বিশেষ করে বাজারও নিয়ে আসছিলো, বাজারটাও কাটাকাটি হয় নাই, কারণ আজকে শাক রান্না করব। তো যাই হোক, একে একে সবগুলো কাজ কমপ্লিট করতেছিলাম। এই কাজগুলো যে এক্সট্রা কাজগুলো, এগুলো যদি সকালে ভোরে করে নেওয়া যায়, তখন আবার দুপুরে যে অনেক কাজ, কারণ রান্নার পরে বিশেষ করে তো আমাদের ঘরে প্রায় 1টা পর্যন্ত কাজ থাকবে, আর এই কাজগুলো করতে অনেক হিমশিম খাওয়া যায়। আর যেহেতু আমার শাশুড়ি নাই, তাহলে তো আর কথাই নেই। আমার মেয়ে এত কান্না করে, আর সারাক্ষণ আমার পিছনে পিছনে এত ঘুরে, ওর জন্য আমি একটা কাজ করতে গেলে মানে মনোযোগ দিয়ে করতে পারি না। একটা কাজ যখন আমরা মনোযোগ দিয়ে করি না, তখন ভালো লাগে না। যেমন আমি রান্না করলাম, আবার ওর দিকে খেয়াল রাখলাম, আবার এখান দিয়ে ঘর গুছিলাম, এত কাজ একসাথে করলে তখন কোনো কাজটাই কিন্তু সুন্দর হয় না।
যার জন্য তখন ওকে বলেছিলাম যে তুমি একটু বসো, কিন্তু না, বাচ্চাদেরকে তো মোবাইল ছাড়া বসাতে পারি না, তার জন্য আর বসে না, আমার পিছু পিছু কোনো সমস্যা নেই। তো এই যে এখান দিয়ে আবার ওদের জন্য আনছিল চিপস, ললিপপ। আমি যতই বলি যে এগুলো না আনার জন্য, ওর দাদা একটু একটু আনবে, তো এগুলো বলছে যে রেখে দে। তো রেখে দিতে পরে অনেক সময় কান্না করলে যেন একটা দুটা করে বের করে দিই। যাই হোক, এগুলো রেখে দিয়েছিলাম, ছেলেকে বলেছিলাম। আর এই তো এখান দিয়ে শাক আনছিল, বলছি যে এগুলো পরে কাটবো, আগে আমি প্লেট বাড়িগুলো গুছিয়ে নিই। আর দেখেন, চিপসটা আমি রাখতে যাব, তখনই সে কিন্তু কুঠে হাজির আর বলতেছে যে আমাকে চিপস দাও। আমি কিন্তু ললিপপ দেখাই না ঘুমে, খালি পেটে এগুলো খাইলে তার সমস্যা হতে পারে, কিন্তু সে তো নারাজ, সে নিবে। তারপরে কি করব, বাধ্য হয়ে একটা চিপস দিচ্ছে। ওর দাদার কাছে গিয়ে কান্নাকাটি করে, আমার কাছে গিয়ে কান্নাকাটি খুব কম করে। তো যাই হোক, এটা কিন্তু আমাদের অনেক পুরনো র্যাক, প্রায় 10 থেকে 15 বছর হবে। তো আস্তে আস্তে এগুলোকে রেখে দিব, কারণ কালকে যখন ধুয়ে নিলাম ভাবলাম যে এভাবে রেখে দিলে পানিটার নিচে নেমে যাবে, যদিও পানি থাকে, আর উপরের অংশগুলো একদম শুকিয়ে যাবে। তো যাই হোক, একে একে সব কিছু রেখে দিয়েছিলাম, কারণ পরিষ্কার হচ্ছে ইমানের আরেকটি অঙ্গ। তো যাই হোক, একে একে সব কিছু গুছিয়ে রাখার পরে এখানে মেয়ে বলতেছে আমার নাকি অনেক কষ্ট হচ্ছে, তার জন্য সেও আমার সাথে কাজ করবে। এরকম মেয়ে কার ঘরে ঘরে আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। মানে আমার কাজটা করে দিতে আসে, আরও 3টা কাজ আমার বাড়িয়ে দিবে। কি আর করার, কাজ তো করবে বলেছে, তাকে তো দিতেই হবে। এখন বলতেছে যে আমি বলছি যে এইটাতে আমি চামচগুলো রেখে দিই, তারপরে তুমি কাজটা করিও। না, এগুলো নিয়ে এসে একটু দুষ্টুমি করতে হবে না? সব থেকে বড় কথা হলো, এক হাতের কাজ সব থেকে সুন্দর। আপনি যদি এক হাতে নিজে থেকে সবগুলো কাজ কমপ্লিট করে ফেলেন, তাহলে কিন্তু আপনার কোনো ঝামেলাই হবে না, কারণ সুন্দর করে নিজে যে জায়গায় জিনিসটা রাখবেন সেই জায়গায় হয়। তো অনেক সময় হয় কি, আমি এক জায়গায় রাখি, আমার শাশুড়ি মা এক জায়গায় রাখে, তো অনেক ঝামেলা হয়ে যায়। সেই জন্য তো আমি একে একে কাজগুলোকে কমপ্লিট করে রাখছিলাম। আর যখনই আমি ভয়েস দিতে যাই, কারণ আমি আগে যে মাইক্রোফোনটা দিয়ে ভয়েস দিতাম তখন কিন্তু কথাগুলো অনেক ক্লিন আসতো, কিন্তু ইদানিং আমার মাইক্রোফোনটা সমস্যা করছে বিধায় আমি রিয়েলিটিভাবে এই ভয়েসটা দিই মোবাইলের দ্বারা। তো এই যে আমার মনে করেন যে 5টা বাজে যখন সকালবেলায় নামাজ পড়ে কোরআন শরীফ পড়ে ভয়েস দিই, তখনই কিন্তু ঝামেলা হয়ে যায়। কুকুর আছে, মুরগি আছে, হাঁস আছে, ঢাকা শহরে এত কিছু থাকে আমি আগে জানতাম না। আমি মনে করতাম যে শুধু গ্রামে থাকে। আর বিশেষ করে পাখিরা, তারা তো আমার মাথা রাখতে পারে না, খেয়ে নিয়ে চলে যায়। তো যেহেতু আমাদের বারিন্দায় এই কাজগুলো হয়ে থাকে, তো তারা যেহেতু বাসা করেছে, তার জন্য তো তাদেরকে আর তাড়ানো যাবে না। এ দেখেন কি সুন্দর করে চিল্লাচ্ছে। সবাই কিন্তু এই নয়েজটাকে অ্যাভয়েড করে যাবেন, বিশেষ করে যেহেতু এগুলো পাখি পশুটা। তারপর এক এক করে সব গুছিয়ে ফেললাম। এখন হচ্ছে আমার নাস্তা বানিয়ে তারপর সবাই মিলে একসাথে খাওয়ার পালা। তো বিশেষ করে আমাদের ঘরে কিন্তু পরোটাটাই খাওয়া হয়, রুটি খুবই কম খাওয়া হয়। সকাল সকাল কিন্তু কাজ করার আনন্দটাই অন্যরকম, আর খুবই ভালো লাগে। আপনি যদি শুয়ে না থাকি সকালবেলা উঠে এই কাজ করেন, তখন দেখুন আপনার শরীর কত সুস্থতা থাকবে। তো বিশেষ করে যখন আমি কাজগুলো কমপ্লিট করে নিয়েছিলাম, তারপর সবাই মিলে একসাথে নাস্তা করে এবার রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। কারণ রান্নাটা হয়ে গেলে আমার মনে হয় কেন জানি পাখির ঘরটা পরিষ্কার করতে আমার আর অসুবিধা হয় না। আর বিশেষ করে রান্না করার পরে যে পাখির ঘর যদি ক্লিন করি, তখন কিন্তু সারাদিনও আর সুন্দর থাকে পাখির ঘরটা। তো যাই হোক, একে একে কিন্তু আমি পাখির ঘরটা ক্লিন করলাম। তারপরে আমি যা বাজার আছে সবগুলোকে গুছিয়ে নিয়ে কাজগুলোকে শেষ করলাম। আর এই কাজের পাশাপাশি আমি কিন্তু ঘরগুলোকে একটু একটু করে ঝাড়ু দিই, কারণ ওটা যদি আমি একটু একটু করে করি, তাহলে আমার কাজের ক্ষেত্রে হয় কি তাড়াতাড়ি জিনিসটা হয়ে যাবে। তো এই তো একে একে করে যাতে সব কাজ শেষ। এবার নাস্তা খেয়ে ফেলেছি, আর এখন আবার তো অনেকগুলো হয়েছে, তো সেগুলোকে ধুয়ে উপরে রাখবো, উপরের অংশটাতে। আর কেমন হয়েছে আমার গোছানোটা অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আর বিশেষ করে আমি কিন্তু এখন পর্যন্ত আমার কিচেন টিপস বা কিচেনের কোনো ভিডিও আপনাদের সাথে আপলোড করিনি, কারণ করব ভাবতেছি, ইনশাল্লাহ খুব শীঘ্রই করব, তবে এখন না। তো এই দেখেন, নিচে আবার এই যে বাজার টাজার এগুলো কাটছিলাম, তো সব কিছুই কিন্তু অবস্থা সিরিয়াস হয়ে আছে। তো এক এক করে কিন্তু সব গোছানোটা আমার পক্ষে একা হাতে খুবই টাফ। আমি বারবার আপনাদেরকে বলি যে যারা একা একা কাজ করেন তারা জানেন কেমন। এর ভিতরে আবার বাচ্চাদের নিয়ে স্কুলে যাওয়া, ওদেরকে নিয়ে আসা, সব মিলিয়ে খুবই কষ্টকর। আর অনেকেই বলেন গ্রামে অনেক কাজ আছে কিন্তু শহরে কোনো কাজ নেই। আরে ভাই, শহরে তো কাজ করতে করতে মানুষ ক্লান্ত হয়ে যায়, কারণ এত মোছামুছি। আর ইদানিং যেহেতু আমাদের বাড়ির সামনে একটা কাজ চলতেছে, আর
একজন বিল্ডিং করতে আসে, তো সেখান থেকে এত পরিমাণে বালু আসে যে আপনি এইমাত্র ঘরটা ক্লিন করলেন, একটু পরে এসে দেখবেন যে পুরো ঘরটার ভিতরে বালি বা একদম ঝকঝক করতেছে, এত সুন্দর দেখায় আর কি ওদেরকে। আর পায়ের অবস্থা খুবই ভালোটা, তো বারবার যে ঝাড়ু দিয়ে রাখি আবার ক্লিন করতে হয়, অনেক সময় 2বার 3বার এই অবস্থায় আছি। আর এদিক দিয়ে মেয়ের নাস্তাটাও বানিয়ে ফেলেছি, ওকেও খাওয়াবো, যেহেতু আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, ঘর গোছানো মোটামুটি কমপ্লিট হয়েছে। এখন শুধু আমি ঘরগুলোকে মুছে নিব। তো মোটামুটি আমার আল্লাহর রহমতে সব কিছুই ক্লিন হয়েছে। আপনার দোয়া এবং ভালোবাসা আমি চেষ্টা করি যে পরিবারের সাথে সুন্দর মুহূর্তে কাটাতে, সাথে আপনাদের সাথে সব কিছু শেয়ার করতে। তো যাই হোক, এই তো আমার কিচেনের মোটামুটি কাজ কমপ্লিট, এখানে আর তেমন একটা কাজ নেই, যেহেতু রান্না শেষ তার মানে সব কিছুই শেষ। একটি কথা, আমার কিন্তু এক্সট্রা কোনো তাক নেই, এইভাবেই আমার শাশুড়ি ডিজাইনটা করছিল যে আলমারি সিস্টেম, তো ওইভাবে কিন্তু আমাদের সব কিছু রাখা যায় সুন্দর করে। আর এই যে দেখছেন চুলাটার অবস্থা খুবই খারাপ, কারণ আমাদের যখন নাকি চুলা নষ্ট হয়ে গেছিলো, নিচের একজনের 2টা চুলা ছিল, তো আমাদের ভাড়াটিয়া উনি বলছিলেন যে তো আপনারা এটা আপাতত নিয়ে চালান, তারপরে যখন নতুন একটা নিয়ে আসবো তখন আর ঝামেলা হবে না। তো যাই হোক, এখান দিয়ে দেখছেন আমি গোসল করাতে বলছিলাম যে করিয়ে দিব, কিন্তু না, দেরি হয়েছে দেখি নিজে নিজে গোসল করতেছিল। এত দুষ্টামি করে যা বলার বাইরে, সে নিজে নিজে সব করবে। যখন আমি পড়াশোনার কথা বলি সে পড়াশোনা করবে না, সে কাজ করবে, আমার সাথে পেঁয়াজ কেটে দেবে, আলু কেটে দেবে, ঘর মুছবে আর প্লেট বাড়ি ধুয়ে দিবে। সে সব সময় এই কথাটা বলে। তো দাদা বলে যে এখনকার যুগে এই কাজ করে কিন্তু কোনোভাবে পোষাবে না, যুগে পড়াশোনা ছাড়া কোনো দামে নেই। তখন চুপ করে হাসে, বলে যে আমি পড়াশোনা করব না। কি আর বলবো, বাচ্চা মানুষ যা ইচ্ছা তাই বলে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। তো আমার আপু এবং ভাইয়াদের কাছে আমি ভিডিও শেষ পর্যন্ত এসেও বলবো, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। আর আপনার একটা লাইকের কারণে কিন্তু আমার ভিডিওটা অনেক দূর পৌঁছে দেবে। তো যাই হোক, একে একে কিন্তু সব কাজগুলো কমপ্লিট করতেছিলাম আর আপনার সাথে কথা বলতেছিলাম। আর এদিক দিয়ে আরেকটা কাজ ছিল, আমার রসুনটাকে আজকে কেটে নেব। রসুনটাকে যখন কেটে নিই তখন যদি আমি ফ্রিজে আগের দিন রেখে দিই তো পরের দিন আর কোনো ঝামেলা হয় না। তো ভাবতেছিলাম যে কেননা এগুলো কেটে রেখে দিলে আর ঝামেলা হবে না। আর বিশেষ করে আমার রাত্রি কাজটা করতে খুবই ভালো লাগে, কারণ ওই সময় একটু অবসর থাকে। তারপর শ্বশুরমশাই আবার এদিক দিয়ে আটা নিয়ে এসেছেন, তো ময়দাগুলো নিয়ে এসেছেন, বলতেছিলেন যে আটা দিয়ে আমি খেতে পারি না, উনি আটা দিয়ে খুবই কম খায়, রুটিও খেতে পারে না, পরোটাও তেমন একটা খেতে পারে না। তার জন্য বলছে যে আমাকে ময়দা দিয়ে বানিয়ে দিও, আর ওনাকে একদম হোটেল স্টাইলে একদম পাতলা পাতলা করে গোল গোল করে বানিয়ে দিতে হবে, আর নাহলে ওই যে প্যাচের যে পরোটাগুলো আছে ওগুলো বানিয়ে দিলে উনি খান। তো এই যে এখানে 10 কেজি নিয়ে এসেছে, 10 কেজি কিন্তু আমাদের পুরো মাস চলে যাবে। আর আমরা যেহেতু আটা খাবো, আমি ওখানে আটা আনছিলাম 5 কেজি, তো সব মিলিয়ে আমাদের 15 কেজি সবসময় লাগে। আর ময়দা হলে আর একটু কম লাগে, কারণ ময়দার একটা পরোটাই কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। আর ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমি কিন্তু 10টা টিপস নিয়ে পরোটাগুলো কীভাবে তৈরি করে 10 রকমভাবে কিন্তু আপনাদেরকে দেখাবো। আর যেহেতু আমার ঘরে নানা রকমভাবে পরোটাগুলো খাওয়া হয়, সেই সুবাদে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমাদের যেহেতু একসাথে প্রায় 1 মাসের খাবার নিয়ে আসে বা 1 মাসের বাজারগুলো নিয়ে আসে, তো তার জন্য আমি এক্সট্রা যে ঝামগুলো ওগুলো ব্যবহার করে থাকি, কারণ সবগুলো খাবার তো আমি একসাথে ঢেলে নিলে হবে না, তো যেগুলো দরকারি সেগুলোই রাখতে হবে। তো এদিক দিয়ে আমার মেয়ে দেখছেন কত হেল্প করতেছিল। তো যাই হোক, এই যে হেল্প করার পরে তখন ভাবলাম যে এবার গিয়ে ছেলেকে নিয়ে আসি, কারণ আমার ছেলে 6টা 6:30টার দিকে যায়, তারপরে আসে 10:30 বাজে। তো ওকে তো একা একা নিয়ে আসা সম্ভব না, কারণ এত তুফান ছুটছে। স্যারে ফোন দিয়েছে যে আপনি ওকে এসে নিয়ে যান, তো দৌড়িয়ে গেলাম, বেশি দূর না, তো ওকে নিয়ে আসলাম। আর এখান দিয়ে দেখেন কি অবস্থা, যেমন বৃষ্টি চমকাচ্ছে তেমনি বৃষ্টি হচ্ছে। আমি যখন নাকি ভিডিওটা করছিলাম আমার ঘরের বাইরে থেকে, তখন কিন্তু তেমন একটা বৃষ্টি ছিল না। এর পরবর্তীতে এত বৃষ্টি এসেছিলো যা বলার বাইরে। আমার কিচেনটা ক্লিন করা থেকে বাজার গোছা পর্যন্ত কেমন হয়েছে ভিডিওটা, আপুরা এবং ভাইয়ারা আপনারা মতামত প্রকাশ করতে পারবেন কমেন্টের মাধ্যমে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা এ পর্যন্তই, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।